রাইডার্স টু দ্য সি, তোমাদের এই একাঙ্ক নাটকটা এবার দেওয়া হয়েছে। এটাকে একাঙ্ক নাটক বলে, মানে ওয়ান অ্যাক্ট প্লে। এটা একটা ওয়ান অ্যাক্ট প্লে, মানে একাঙ্ক নাটক। লিখেছেন জেমস সিঞ্জ, একজন কোথাকার রাইটার? আইরিশ রাইটার, মানে আয়ারল্যান্ডের লেখক, বিখ্যাত আয়ারল্যান্ডের লেখক জেএম সিঞ্জ। ওয়ান অ্যাক্ট প্লে বলতে তোমরা কিছু বোঝো? হোয়াট ইজ ওয়ান অ্যাক্ট প্লে? ওয়ান অ্যাক্ট প্লে বোঝো না। ওয়ান অ্যাক্ট প্লে হচ্ছে যে নাটকটা একটাই অ্যাক্ট, মানে একটাই দৃশ্যপট, বুঝতে পেরেছো? বিভিন্ন দৃশ্যপট নেই, একটাই দৃশ্যপট। অর্থাৎ যেখানে নাটকটা শুরু হবে, যে ঘরে হোক বা বারান্দায় হোক বা ডাইনিং রুমে হোক, যেখানে নাটকটা শুরু হবে সেখানেই নাটকটা শেষ হবে, মানে দৃশ্যপট চেঞ্জ হবে না। বোঝা গেছে? অর্থাৎ এখানে যেমন তোমরা দেখতে পাবো আমরা কিছু একটা, তো সেখানে দৃশ্যপটটা ওখানেই শুরু, গল্পটা ওখান থেকেই শুরু হবে। যদি ডাইনিং রুমে দেখা গেলো শুরু হলো নাটক, কোনো একটা নাটক, হ্যাঁ, তাহলে সেখানে ডাইনিং রুমেই শেষ হবে। যেমন এর আগে তোমাদের ম্যারেজ প্রপোজাল ছিল এইচএসে, হ্যাঁ, ম্যারেজ প্রপোজাল ছিল, সেখানে ডাইনিং রুমে হয়েছিল ঘটনাটা। সেই ঘটনাটা ডাইনিং রুমেই শুরু, ডাইনিং রুমেই শেষ, একটাই অঙ্ক, একটাই দৃশ্যপট, ওখানেই শুরু ওখানেই শেষ, তাই এটাকে বলছে ওয়ান অ্যাক্ট প্লে। তো রাইডার্স টু দ্য সি হচ্ছে একটা ওয়ান অ্যাক্ট প্লে, বোঝা গেল? নেক্সট, দ্বিতীয়ত, জেমস সিঞ্জ হচ্ছে আইরিশ রাইটার, ওকে, একজন বিখ্যাত নভেলিস্ট, স্টোরি রাইটার এবং ড্রামাটিস্ট, বুঝতে পেরেছ? তার এই রাইডার্স টু দ্য সি নাটকটা যখন লেখেন, তারপরে তিনি সেটা প্রকাশ করার জন্য ডাব্লিউ.বি. ইয়েটসের কাছে যান। ডাব্লিউ.বি. ইয়েটস তখন তিনি কুলিতে আছেন, সেখানে গিয়ে তাকে এই নাটকটা দেখান এবং তার দেখে এটা খুব পছন্দ হয়, খুব ভালো লাগে। তারপরে তিনি সিদ্ধান্ত নেন যে প্রকাশ করবে, কিন্তু যে সংস্থার দ্বারা প্রকাশ করার কথা ছিল সেখানে তারা সেইটা প্রকাশ করতে অস্বীকার করে। তারপরে 1903 সালে এই একাঙ্ক নাটকটা রাইডার্স টু দ্য সি প্রাথমিকভাবে, যেটা 1902 সালে লেখা হয়েছিল, নাটকটি প্রথম ফেব্রুয়ারি 25, 1904 সালে ডাবলিনের মোলসওয়ার্থ হলে আইরিশ ন্যাশনাল থিয়েটার সোসাইটি দ্বারা মঞ্চস্থ হয়। নাটকটা মঞ্চস্থ করা হয় এবং 1898 থেকে 1902 সাল নাগাদ অ্যারন দ্বীপপুঞ্জে কাটানোর সময়কালে সিঞ্জ তার নিজের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ থেকে একটি অনুপ্রেরণা নিয়েছিলেন এবং সেটাই এই নাটকে উপস্থাপিত হয়েছে। অর্থাৎ এটা বলা যায় যে লেখক একটা দ্বীপে গিয়েছিলেন, যেটার নাম হচ্ছে কি বলো? দ্বীপটার নাম কি বললাম? অ্যারন দ্বীপপুঞ্জ, তাই তো? সেই অ্যারন দ্বীপপুঞ্জে বেশ কয়েকটা গ্রীষ্মকাল কাটিয়েছিলেন। সেখানে গিয়ে কাটানোর পরে সেই দ্বীপপুঞ্জে মানুষের যে সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা এবং তাদের জীবন নির্বাহের যে পথ, সেটা ছিল একমাত্র সমুদ্র। অর্থাৎ সমুদ্র উত্তাল একদিকে এখানে দেখানো হয়েছে, সমুদ্রটা তিনি লক্ষ্য করেছেন যে সমুদ্রই সেখানকার মানুষদের জীবিকার একমাত্র পথ। অর্থাৎ সেখান থেকে মাছ ধরে, মাছ কালেকশন করে তারা কিন্তু জীবনটা নির্বাহ করে। তাহলে এটা সমুদ্র তাদেরকে একটা ইনকামের পথ দেখাচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সমুদ্রের যে বিভৎস রূপ, অর্থাৎ তারা এই মাছ ধরতে গিয়ে যে মৃত্যুর সম্মুখীন হচ্ছে, ভয়ঙ্কর সমুদ্রের মধ্যে তারা হারিয়ে যাচ্ছে, এই বিষয়টাও তিনি লক্ষ্য করেছেন। তাই এই গল্পের মধ্যে তার একটা পরিবার, যে পরিবারের মহিলা তার হাজব্যান্ড, স্বামী এবং তার সমস্ত পুত্র সন্তানদের হারিয়েছে এই সমুদ্রে, তারই এই করুণ গল্প হচ্ছে রাইডার্স টু দ্য সি। রাইডার কথার অর্থ হচ্ছে, আমরা জানি সেটা, রাইডার্স কথার অর্থ কি? ঘোড়া সওয়ার, যারা ঘোড়া
চাপে, ঘোড়ায় চেপে যায়, তাই তো? তাদেরকে বলে ঘোড়া সাওয়ার বা রাইডার্স, রাইড করে, তারা ঘোড়ায় রাইড করে। অ্যাকচুয়ালি ঘোড়ায় রাইড করে। হ্যাঁ, তাহলে রাইডার্স টু দ্য সি, অর্থাৎ ঘোড়ায় চড়ে কোন দিকে যাচ্ছে? সমুদ্রের দিকে। বোঝা গেল? ঘোড়ায় চলে গেল এবং সমুদ্র তাদেরকে গ্রাস করে দিল। টাইটেলের মাধ্যমে এটাই বোঝাচ্ছে। ঘোড়ায় চড়ে কেউ সমুদ্রে যায়, কিন্তু রাইডার্স কোন দিকে যাচ্ছে? টু দ্য সি, সমুদ্রের দিকে যাত্রা করছে, এবং সেখান থেকে তারা মানে ইন্ডিকেট করছে তারা ফেরেনি। বুঝতে পেরেছো? সমুদ্র তাদেরকে ধ্বংস করে দিয়েছে, গ্রাস করে দিয়েছে। নাও কাম টু দ্য পয়েন্ট, আমরা একেবারে টেক্সটে চলে যাই। মোটামুটি একটা লেখক সম্পর্কে আলোচনা হলো, এবার চলে যাও নাটকে। তার আগে নাটকের চরিত্রগুলো একটু বলে দিই। নাটকের চরিত্র আছে মারিয়া, যিনি সেই মহিলা যার এইরকম দুর্দশা, হ্যাঁ, স্বামী সন্তান সমস্ত তিনি হারিয়েছেন সমুদ্রের কাছে। বার্টলি তার ছেলে, তাছাড়া আছে ক্যাথলিন তার বড় মেয়ে, তারপর আছে নোরা তার ছোট মেয়ে, মাইকেল তার আর একটা ছোট ছেলে। এই সমস্ত চরিত্রগুলো আছে। তাছাড়াও আছে তোমার যুবক যাজক, তাছাড়া আছে সিমাস, প্যাচ, ইমন এবং বৃদ্ধ মহিলারা। আরও কিছু বৃদ্ধ মহিলার চরিত্র আমরা এখানে দেখতে পাবো। কিন্তু মেন প্রোটাগনিস্ট অফ দ্য ড্রামা, প্রধান চরিত্র হচ্ছে মারিয়া। চলে যাই আমরা তার দুর্দশার কাহিনীর মধ্যে ডুবে যেতে। কোথা থেকে শুরু হচ্ছে? প্রথমে কি আছে তোমাদের? দেখো তো বইটা একটু, কি শুরু কোথায়? নাটকটা শুরু কোথায় হচ্ছে? দেখো প্রথমটা কি আছে? প্রথমটা স্যার নোরা। হ্যাঁ, নোরা থেকে শুরু হচ্ছে। তাহলে প্রথম আমরা যে বক্তব্য শুনবো সে হচ্ছে নোরা, তাই তো? বলছে, নোরা বলছে ইন এ লো ভয়েস, মিলছে আমার টেক্সটের সঙ্গে তোমাদের মিলছে। লোরা বলছে এটা যেহেতু তোমার নাটক ড্রামা, সেহেতু এটা কী হবে, ব্যক্তির নাম থাকবে, সে যে ডায়ালগটা বলবে স্টেজে সেটা এখানে উল্লেখিত থাকবে, এবং ব্র্যাকেটে কী ধরনের অভিনয় করতে হবে বা প্রেক্ষাপটটা কেমন থাকবে সেটা লেখা থাকে। দেখো, নোরা ইন এ লো ভয়েস, কথাটা কীভাবে বলবে? আস্তে গলায়, মানে নিচু গলায়। কি বলছে? হোয়ার ইজ সি, সে কই? সে বলতে এখানে তার মায়ের কথা বলছে। মোর ক্যাথলিন বলছে সি ইজ লাইং ডাউন, সে শুয়ে আছে। গড হেল্প হার, ঈশ্বর তার সহায় হোক। অ্যান্ড মে বি স্লিপিং, হয়তো ঘুমোচ্ছে। ইফ সি ইজ অ্যাবল, যদি সে ঘুমাতে পারে, যদি সে ঘুমাতে সক্ষম হয়। অ্যাবল মানে কি? সক্ষম হয়। তার মানে মেয়ে বলছে, ক্যাথলিন বড় মেয়ে বলছে সে শুয়ে আছে, তবে ঈশ্বর তাকে একটু ঘুমানোর জন্য একটু সহায়তা করুক, কারণ তার যে এখন অবস্থা, হয়তো ঘুমোচ্ছে, যদি সে ঘুমাতে সক্ষম হয়। মানে তার ছেলেকে পাওয়া যাচ্ছে না, তাহলে সে ঘুমাতে কি পারবে? পারবে না। তাই বলছে ঘুমানোর মতন কন্ডিশনে নেই। ক্যাথলিন বলছে ঘুমানোর মতন কন্ডিশনে নেই, দেখা যাক ঈশ্বর যদি সহায় হয় তাহলে ঘুমাতে পারবে। নেক্সট, তখন আবার ব্যাকেটের মধ্যে দেখ ইনস্ট্রাকশন আছে। নোরা কামস ইন সফটলি, নোরা আস্তে আস্তে এলো। অ্যান্ড টেকস এ বান্ডল ফ্রম আন্ডার দ্য সোয়াল, এবং শালের নিচ থেকে একটা বান্ডিল নিল। ঠিক আছে, কিসের বান্ডিল এখানে উল্লেখ নেই, পড়তে পড়তে আমরা বুঝতে পারবো। ক্যাথলিন স্পাইনিং দ্য হুইল র্যাপিডলি, অর্থাৎ খুব দ্রুততার সঙ্গে চরকা ঘোরাতে ঘোরাতে বলছে, হোয়াট ইজ ইট ইউ হ্যাভ, তোমার কাছে ওটা কি? তখন নোরা বলছে, দ্য ইয়ং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম। এইগুলো তোমার যে নাটকটা লেখা হয়েছে ন্যাচারাল ইংলিশের সঙ্গে মিলবে না, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মিলবে না, বুঝতে পেরেছো? অর্থাৎ যে দ্বীপপুঞ্জের গল্প এখানে তুলে ধরেছে সেখানকার যে লোকাল ইংলিশ ব্যবহার করা হয় সেটাকেই এই গল্পের মধ্যে ব্যবহার করা হয়েছে, বোঝা গেছে? ফলে আমরা যে ন্যাচারাল কনস্ট্রাকশন অফ সেন্টেন্স দেখতে পাই সেটা কিন্তু পাবো না, বুঝতে পেরেছো? যেমন এই লাইনটাতেই ধরো,
বলছে দ্য ইয়ং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম, ইজ আফটার ব্রিঙ্গিং, অর্থাৎ ইজ যদি ব্যবহার করি ব্রিঙ্গিং ঠিক আছে, তাহলে মাঝে আবার আফটার দিয়েছে, অথচ মানেটা দেখবে দ্য ইয়ং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম, তাদেরকে নিচ্ছে, এরকম চলে আসছে মানেটা আমাদের অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন অনুযায়ী। ব্রিং মানে নিয়ে আসা, তারা নিচ্ছে, কিন্তু এখানে নিচ্ছে বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে দ্য ইয়ং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম, অর্থাৎ যুবক যাজক সেগুলোকে নিয়ে এসেছে, অর্থাৎ হওয়া উচিত পারফেক্ট টেন্স, দ্য ইয়ং যাজক হ্যাজ ব্রড দেম। অ্যাকচুয়ালি ইংলিশে হওয়া হলে দ্য ইয়ং যাজক হ্যাজ ব্রড দেম, নিয়ে এসেছে। ইট ইজ এ শার্ট, এটা একটা জামা, অ্যান্ড এ প্লেন স্টকিং ওয়ার গট আপ অফ এ ড্রন্ট ম্যান ইন ডোনেগাল। এখানেও দেখো বাক্যর কনস্ট্রাকশন, ইট ইজ এ শার্ট, এটা একটা জামা, অ্যান্ড এ প্লেন স্টকিং, এবং একটা মোজা, তাই তো সাধারণ মোজা, ওয়ার গট আপ, তাহলে প্লেন স্টকিং বলছে, তার আগে শার্ট লাগিয়েছে, তাহলে ইট ইজ এ শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং, এটা বাক্যটা শেষ হয়ে যাচ্ছে। তারপর আবার একটা অক্সিলারি ভার্ব দিয়ে দিয়েছে ওয়ার, অ্যাকচুয়ালি এখানে হুইচ ওয়ার, হুইচটা এখানে উজ্জ আছে। ওয়ার গট আপ এ ড্রন্ট ম্যান, যেটা পাওয়া গেছে একটা ডুবে যাওয়া মানুষের কাছে, কোথায় না তো ডোনেগাল, ডোনেগাল হচ্ছে একটা জায়গা, যে স্থানে তাকে পাওয়া গেছে, সমুদ্রের তীরবর্তী একটা জায়গা, যে স্থানে সেই মানুষটাকে পাওয়া গেছে, ডুবে গেছিল, তার কাছ থেকে এই জামাটা এবং মোজাটা পাওয়া গেছে। যুবক যাজক সেই জামাটা এবং মোজাটাকে সঙ্গে করে তাদের কাছে নিয়ে এসেছে। ব্যাকেটে আবার বলছে, দেখো কি ইনস্ট্রাকশন, ক্যাথলিন স্টপস হার হুইল উইথ এ সাডেন মুভমেন্ট, একটা আওয়াজ করে, নড়ার আওয়াজ করে, মানে কথাটা শোনার পরে সে সেখান থেকে নড়ছে, উঠছে আর কি, আওয়াজ করে বলছে, এই উঠে আসছে আস্তে আস্তে, অ্যান্ড টেকস এ বান্ডল ফ্রম আন্ডার হার শোয়াল, এটা বাদ চলে গেল। ক্যাথলিন স্টপস হার হুইল উইথ এ সাডেন মুভমেন্ট, ক্যাথলিন তার কাজ ছেড়ে একটা আওয়াজ করে উঠে আসলো, থামালো কাজটাকে, অর্থাৎ চাকাটাকে থামালো, মানে কিসের চাকা, চরকি যেটা সে ঘোরাচ্ছিল, কাজ করছিল, সেটাকে থামিয়ে উঠে আসলো। অ্যান্ড লিনস আউট টু লিসেন, এবং ঝুঁকে দাঁড়ালো সেটাকে শোনার জন্য। নোরা বলছে, উই আর টু ফাইন্ড আউট ইফ ইটস মাইকেল দে আর, অর্থাৎ আমাদেরকে দেখতে হবে যে সেগুলো মাইকেলের জামা কাপড় কিনা, বুঝে গেল? তাহলে নোরা বলছে উই আর টু ফাইন্ড আউট, আমাদেরকে খুঁজে বের করতে হবে। ফাইন্ড আউট মানে কি, খুঁজে বের করা, বা এটা আমাকে দেখতে হবে ভালো করে, পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে যে ইফ ইটস মাইকেলস দে আর, মানে অ্যাকচুয়ালি দে আর বলতে এখানে ইফ ইটস মাইকেল শার্টস অ্যান্ড স্টকস, এটা মাইকেলের জামা বা মাইকেলের মোজা কিনা। দে আর বলতে এখানে এই দুটো জিনিসকে বোঝানো হয়েছে। সামটাইম হারসেলফ উইল বি ডাউন লুকিং বাই দ্য সি, কখনো কখনো সে নিজেই, অ্যাকচুয়ালি এখানে হারসেলফ বলতে অ্যাকচুয়ালি আমরা সাবজেক্ট কি ব্যবহার করি, প্রোনাউনের নমিনেটিভ কেস, মনে করে দেখো প্রোনাউনের নমিনেটিভ কেস, যে প্রোনাউনের 4টে ভাগ আছে, তার প্রথম ভাগটা যেমন হি, হিম, হিজ, হিজ, হিটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, তাই না? এখানে কি করছে না তো হারসেলফ ব্যবহার করছে, মানে রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই তো? রিফ্লেক্সিভ প্রোনাউন মানে হার 3 নম্বর ফর্মের সঙ্গে যেটা সেলফ বা সেলফ যুক্ত করা হয় সেটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করছে, এটা লোকাল ল্যাঙ্গুয়েজ ওখানকার। তাহলে বলছে সাম টাইম হারসেলফ, ধরে নাও সি, কী ধরে নেবে, সি, সাম টাইম সি উইল বি ডাউন লুকিং বাই দ্য সি, মাঝে মাঝে কখনো সামটাইম সে কোথায় যাবে না তো এইগুলোর সার্চ করতে, উইল বি ডাউন নিচে যাবে, নিচে বলতে কি সমুদ্রের ধারে যাবে, লুকিং বাই দ্য সি অর্থাৎ সমুদ্রের ধারে খুঁজতে যাবে, দেখতে যাবে। কে যাবে এখানে? হারসেলফটা কে? লরা না, মাদার, মায়ের কথা বলছে। কার কথা বলছে এখানটায়? তাই না?
ক্যাথলিন স্টপস হার হুইল, ক্যাথলিন স্টপস হার হুইল। বাদ চলে গেল নাকি রে? হ্যাঁ, হাউ উড দে বি ম্যাচেস হবে স্যার। হাউ উড দে বি মাইকেলস নোরা। ও ক্যাথলিন বলছে, এবার এই কথাটা শোনার পরে ক্যাথলিন বলছে হাউ উড দে বি মাইকেলস নোরা, এটা কিভাবে মাইকেলের হতে পারে নোরা? প্রশ্ন করছে। হাউ উড হি গো দ্য লেংথ অফ দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ, হাউ উড হি গো, সে কি করে যেতে পারে, দ্য লেংথ অফ দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ, অর্থাৎ দূরের ওই উত্তরের দিকে, এত দূরে সে কি করে যেতে পারে? নোরা বলছে দ্য ইয়ং প্রিস্ট সেজ, যুবক যাজক বলেছে, বলেছে হি হ্যাজ নন দ্য লাইক অফ ইট, অর্থাৎ সে এটা এইরকম কিছুই সে শুনেছে বা জেনেছে যে এটা তার ভাইয়ের হতে পারে, দাদার হতে পারে। ইফ ইটস মাইকেলস, যদি এটা মাইকেলেরই হয়, সেজ হি, কে বলছে এটা? সেজ হি, অর্থাৎ সে বলছে, কারণ সে হি বলতে যাজক বলেছে এটা মাইকেলেরই হতে পারে। বা যদি না হয়, বা যদি হয়, ইফ ইটস মাইকেলস দে আর, যদি এটা মাইকেলের হয়, সে বলেছে ইউ ক্যান টেল হারসেলফ হি হ্যাজ গট এ ক্লিন বিউরিয়াল বাই দ্য গ্রেস অফ গড। যদি এটা মাইকেলের হয় তাহলে তাকে বলে দিও, বলতে কাকে? এখানে হারসেলফ বলতে মাকে বলে দিও, হি হ্যাজ গট এ ক্লিন বিউরিয়াল, সে পেয়েছে একটা বেশ সুন্দর কবর, মানে খুব ভালোভাবে তাকে কবরস্থ করা হয়েছে। বিউরিয়াল মানে কি? কবর। বাই দ্য গ্রেস অফ গড, অর্থাৎ ঈশ্বরের কৃপায় তাকে খুব ভালোভাবে সমাধিস্থ করা হয়েছে। অ্যান্ড ইফ দে আর নট হিজ, আর যদি এগুলো তার না হয়, লেট নো ওয়ান সে এ ওয়ার্ড অ্যাবাউট দেম, তাহলে এই বিষয়গুলো সম্পর্কে কাউকে বলতে হবে না। ফর, কারণ সি উইল বি গেটিং হার ডেথ, তাহলে সে মরেই যাবে। সি বলতে তার মায়ের কথা বলেছে। যদি তোমার এটা ভাইয়ের হয় তাহলে তাকে বলে দিও, আর যদি মায়ের না হয় তাহলে এই বিষয়টা বলতেই হবে না, কারণ এটা যদি বলো তাহলে সে আরও বিচলিত হয়ে পড়বে এবং সে হয়তো মারাই যাবে। সেজ হি, সে বলেছে, মানে সে বলতে কে? যুবক যাজক। উইল ক্রাইং অ্যান্ড ল্যামেন্টিং, কীভাবে মারা যাবে? না তো হ্যাঁ, উইথ, হ্যাঁ চোখেও কম দেখছি, চশমা লাগবে। উইথ ক্রাইং অ্যান্ড ল্যামেন্টিং, অর্থাৎ কাঁদতে কাঁদতে, বিলাপ করতে করতে সে হয়তো মারাই যাবে। নেক্সট, দ্য ডোর হুইচ নোরা হাফ ক্লোজড ইজ ব্লন ওপেন বাই এ গাস্ট অফ উইন্ড, অর্থাৎ দরজাটা যেটা নোরা অর্ধেকটা বন্ধ করেছিল, ইজ ব্লন ওপেন বাই এ গাস্ট অফ উইন্ড, অর্থাৎ দমকা হওয়ায় সেই দরজাটা খুলে গেল। দমকা হওয়ায় দরজাটা খুলে গেল, দরজাটা খুলে গেল। ওই এগুলো দেখো ব্যাকেটে আছে, তাই না? অর্থাৎ এগুলো পরিপ্রেক্ষিতটা নাটকের মধ্যে এইরকম অভিনয়ের জন্য এগুলো ব্যাকেটের মধ্যে দেওয়া থাকে। হঠাৎ একটা আওয়াজ হবে, বুঝতে পারছো, ঝোড়ো আওয়াজ হবে এবং সেই আওয়াজে দরজাটা খুলে যাবে। এবার দেখো নেক্সট, ক্যাথলিন বলছে হাউ উড ভারী চোখের সমস্যা হয়ে গেল দেখছি। আচ্ছা নোরা, হ্যাঁ ও দ্য ডোর, হ্যাঁ ঠিক আছে। ক্যাথলিন বলছে, এবার কে বলছে? ক্যাথলিন। লুকিং আউট অ্যাংসিয়াসলি, অত্যন্ত উদ্বিগ্নতার সঙ্গে ক্যাথলিন বলছে, ডিড ইউ আস্ক হিম উড হি স্টপ বার্টলি গোয়িং দিস ডে উইথ দ্য হর্স টু দ্য গ্যালোয়ে ফেয়ার, তুমি কি তাকে জিজ্ঞেস করেছো? হিম বলতে যাজককে, আর ইউ বলতে ক্যাথলিন নোরাকে বলছে,
উড হি স্টপ বার্লি, সে কি বার্লিকে থামাবে? বার্লিটাকে আর একটা ভাই, আর একটা ভাই, ছোট ভাই, তাই তো? ছোট ভাই কি বড় ভাই পড়লে বুঝতে পারবো। বার্টলি হচ্ছে আর একটা ভাই যে এখনও বেঁচে আছে। তাই বলছে তুমি কি জিজ্ঞেস করেছো সে বার্টলিকে থামাবে? গোয়িং দিস ডে, এই দিনে তার যাওয়াটাকে আটকাবে। উইথ দ্য হর্সেস, ঘোড়াদের সঙ্গে নিয়ে, টু দ্য গ্যালোয়ে ফেয়ার, গ্যালোয়ের মেলাতে। অর্থাৎ গ্যালোয়ে একটা জায়গার নাম যেখানে মেলা হবে। সেই মেলাতে নামটা কি যেন বললাম, সেই মেলাতে বার্টলি ঘোড়া বিক্রি করতে যাবে, বুঝতে পেরেছ? এবং সেই মেলাতে যেতে গেলে সমুদ্র পাড়ি দিয়ে যেতে হবে, দ্বীপ, তাহলে মাঝে আবার সমুদ্র, সমুদ্রের পরে আবার দ্বীপ, সেখানে একটা শহর, সেই শহরে মেলা বসেছে। সেই মেলাতে যদি সে ঘোড়াগুলো নিয়ে যায় বিক্রি করতে, তাহলে ভালো দাম পাবে। তাই বলছে যাজক, নোরাকে বলছে ক্যাথলিন, আচ্ছা তুমি কি জিজ্ঞেস করেছো যাজককে যে সে বার্টলিকে আটকাচ্ছে কিনা? এই আবহাওয়ার মধ্যে সে ইয়েতে যেতে চাইছে, গ্যালোয়ে ফেয়ারে যেতে চাইছে, গ্যালোয়ের মেলাতে যেতে চাইছে, ওকে কি আটকাবে বলেছে তোমাকে? নোরা বলছে আই ওন্ট স্টপ হিম সেজ হি, সে বলেছে আমি তাকে থামাবো না। কাকে থামাবে না? বার্টলি। বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড, কিন্তু আমার লেট ইউ নট বি অ্যাফ্রেড, তোমরা ভয় পেও না। হারসেলফ ডাজ হি সেইং প্রেয়ার্স, সে নিজে অনেক প্রার্থনা করছে। হাফ থ্রু দ্য নাইট অ্যান্ড দ্য, প্রায় অর্ধরাত্রি যাবৎ সে শুধু প্রার্থনাই করে চলেছে। অ্যান্ড দ্য অলমাইটি গড ওন্ট লিভ হার ডেস্টিটিউট সেজ হি, সে বলেছে যে অলমাইটি গড, আমাদের অলমাইটি ঈশ্বর, চরম ক্ষমতা সম্পন্ন ঈশ্বর, সে তাকে ওন্ট লিভ হার ডেস্টিটিউট, তাকে একাকী করে দেবে না। কার কথা বলছে বলো তো? না, এটা যাজক বলেছে, সেই কথাটা বলছে নোরা, বলছে যে যাজক আটকাবে না, তবে বলেছে তোমরা চিন্তা করো না, কারণ তার সে অর্ধেক রাত অবধি প্রার্থনা করছে। এটা সে বলতে এসে তার মা 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 বলছে তোমাদের মা সারা রাত ধরে প্রার্থনা করছে, চিন্তা করো না, ঈশ্বর তোমাদেরকে অসহায় করে দেবে না, ঈশ্বর তোমার মাকে অসহায় একাকী করে দেবে না, তোমার মা তো প্রার্থনা করছে, তোমরা চিন্তা করো না। সেজ হি, সে বলেছে। উইথ নো সন লিভিং, অর্থাৎ কোনো পুত্র ছাড়া, নো সন লিভিং মানে জীবিত পুত্র ছাড়া একাকী তাকে করে দেবে না ঈশ্বর। কাকে? নোরা, ক্যাথলিন, বার্টলির মাকে। এটা কথাটা কে বলেছে? যাজক বলেছে। বোঝা গেল? নেক্সট নোরা বলছে, এই ক্যাথলিন বলছে এবার, ইজ দ্য সি ব্যাড বাই দ্য হোয়াইট রকস নোরা? নোরাকে প্রশ্ন করছে, নোরা ওই সাদা পাথরের পাশে সমুদ্রটা কি অবস্থা কি খুব খারাপ? তখন নোরা বলছে মিডলিং ব্যাড, মানে মধ্যম মানের খারাপ, খুব খারাপ না আবার অল্প খারাপ না, মধ্যম মানের খারাপ। গড হেল্প আস, ঈশ্বর আমাদেরকে সাহায্য করুক, বাঁচাক। দেয়ার ইজ এ গ্রেট রোরিং ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে প্রচণ্ড পরিমাণে গর্জন শোনা যাচ্ছে। হারসেলফ ডাজ বি সেইং, কোথায় গেল রে? দেয়ার ইজ এ গ্রেট রোরিং ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিক থেকে পশ্চিমে খুব গর্জন শোনা যাচ্ছে, মানে সমুদ্রের উত্তাল অবস্থা হলে কি হয়? প্রচণ্ড আওয়াজ হয়, গর্জন হয়, সেই গর্জনের কথা বলছে। অ্যান্ড ইটস ওর্স ইট উইল বি গেটিং হোয়েন দ্য টাইডস টার্ন টু দ্য উইন্ড, এবং এটা আরও খারাপ হবে, ইট উইল বি গেটিং, যখন জোয়ার আসবে, হোয়েন দ্য টাইডস টার্ন টু দ্য উইন্ড, অর্থাৎ জোয়ারটা বাতাসের দিকে মোড় নেবে, অর্থাৎ বাতাস তো চলছেই, বাতাসের আওয়াজে গর্জন শোনা যাচ্ছে, কিন্তু এটা আরও ভয়ঙ্কর হবে, বাতাস যেদিকে বইছে সেদিকে যদি জোয়ারটা যায়, তাহলে গর্জনটা বা সমুদ্রের ভয়ঙ্কর রূপটা আরও বৃদ্ধি পাবে। কে বলছে এটা? নোরা বলছে। সি গোজ ওভার টু দ্য টেবিল উইথ দ্য বান্ডেল, অর্থাৎ সেই বান্ডেলটা নিয়ে সে টেবিলের কাছাকাছি
গেল। কোন বান্ডিলটা নিয়ে বলো তো? পুঁটলিটা, পুঁটলি অর্থাৎ সেই জামা কাপড় আছে। শ্যাল আই ওপেন ইট নাও? নোরা জিজ্ঞেস করছে ক্যাথলিন কাছে, ক্যাথলিন এটা কি খুলবো? ক্যাথলিন বলছে মেবি সি উড ওয়েক আপ অন আস, হতে পারে সে জেগে যাবে। সে কে এখানটায়? মা, মানে মা ভেতরে শুয়ে আছে, একটু আগে বললো যে বিছানায় শুয়ে আছে, ঘুমাচ্ছে কি জানি না, শুয়ে আছে, তাই তো? তাই বলছে মেবি সি উড মেক আপ অন আস, অর্থাৎ সে হয়তো জেগে উঠবে এবং উঠে আমাদের কাছে চলে আসবে। অ্যান্ড কাম ইন বিফোর উই হ্যাড ডান, হয়তো আমরা এটা দেখার আগেই পুঁটলিটা খুললাম, পুঁটলিটা খোলার পরে দেখতে শুরু করলাম, দেখা শেষ না হতেই সে ঘর থেকে বেরিয়ে চলে এলো। মানে মায়ের কথা বলছে, মা বেরিয়ে চলে এলো। তখন বলছে কামিং টু দ্য টেবিল, টেবিলের কাছে এসে কথাগুলো বলছে, ইটস এ লং টাইম উই উইল বি অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইম, অনেক সময় ধরে এটা, ইটস এ লং টাইম উই উইল বি, আমরা অনেক সময় ধরে আমাদের, অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইম, অনেকক্ষণ সময় দেওয়া, মানে অনেক দিন ধরেই আমরা কিন্তু কাঁদছি, মানে আমরা বিলাপ করছি, মানে আমরা অনুশোচনা করছি তার ভাইকে না পাওয়ার জন্য। তাই বলছে যে এবার পরে বলবো হয়তো যে এখন এটা বের করা যাবে না। নোরা বলছে নোরা এবার গোজ টু দ্য ইনার ডোর অ্যান্ড লিসেন্স। এই কথাটা শোনার পরে, আগের কথাটা কে বললো? ক্যাথলিন। ক্যাথলিন কি বললো? যে মা হয়তো জেগে যেতে পারে, চলে আসতে পারে। তখন এই কথাটা শোনার পরে নোরা গোজ টু দ্য ইনার ডোর অ্যান্ড লিসেন্স, এই কথাটা শোনার পরে সে একটু ভেতরে গেল এবং কান পেতে শুনলো। কি শুনছে? তার মা ঘুমাচ্ছে কিনা। সি ইজ মুভিং অ্যাবাউট অন দ্য বেড, সে বিছানার উপর শুধু এপাশ ওপাশ করছে, মুভ মানে নড়া, নড়াচড়া করছে, সে বিছানার শুধু নড়াচড়া করছে। সি উইল বি কামিং ইন এ মিনিট, সে 1 মিনিটের মধ্যে চলে আসবে। সে ঘুমায়নি, সে বিছানায় নড়াচড়া করছে, অর্থাৎ নোরা দেখতে গেল যে মা সত্যি সত্যি ঘুমিয়েছে কিনা। যদি ঘুমায় তাহলে পুঁটলিটা খুলবে, খুলে দেখবে কনফার্ম হওয়ার জন্য। আর গিয়ে দেখলো যে মা ঘুমায়নি, বিছানায় শুধু একাত ওকাত করছে। মায়ের কি ঘুম হয়? ছেলেকে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে সমুদ্রে। নেক্সট ক্যাথলিন বলছে গিভ মি দ্য ল্যাডার, আমাকে মইটা দাও তো, অ্যান্ড আই উইল পুট দেম আপ ইন দ্য টার্প লফট, আমি ওদেরকে টার্প লফটে রেখে দেবো। টার্প লফটটা কি? টার্প লফটটা হচ্ছে তোমাদের দেখতে পাবে ঘরের যে ছাউনি থাকে ওপরে, হ্যাঁ, সেই ছাউনির নিচে একটা মাচা থাকে, মাচা 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 মাথার উপরে, মাথার উপরে বা এবং চালের নিচে একটা মাচা থাকে, হ্যাঁ, চিলেকোঠা বলে অনেকে। সেই মাচার মধ্যে কি করে জিনিসপত্র, খড়ি বলি আমরা, জ্বালানি, সেই সমস্ত জ্বালানি বা পরিত্যক্ত কিছু জিনিস উপরে তুলে রেখে দেয়। যখন বর্ষা টর্ষা হবে নামাবে, নামিয়ে রান্নাবান্না করবে। বুঝতে পেরেছো? ওইটাকে বলছে ইংরেজি ভাষায়, এবং সেটাকে বলছে কি বলছে জানো? কোথায় গেল লাইনটা? Kathleen, give me that ladder and I put them. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও রাখলো। কি বলছে? টার্প লফটে আমি রেখে দিই, আমাকে দাও, মইটা নিয়ে এসো, আমি ওটাকে কোথায় রাখবো? টার্প লফটে রেখে দেব। দ্য ওয়ে সি ওন্ট নো অফ দেম অ্যাট অল, এইভাবেই এখানে যদি রাখা যায় তাহলে সে আর জানতে পারবে না, আদৌ জানতে পারবে না। অ্যাট অল মানে আদৌ। অ্যান্ড মেবি হোয়েন দ্য টাইড টার্নস সি উইল বি গোয়িং ডাউন টু সি, হতে পারে যখন জোয়ারটা মোড় নেবে, সি উইল বি গোয়িং ডাউন, সে তখন যখন জোয়ারটা আবার টার্ন করবে, অর্থাৎ যেভাবে যাচ্ছে জোয়ারটা যখন ঘুরবে, তখন হতে পারে তার মা, মানে সি বলতে গেলে তার মা, উইল বি গোয়িং ডাউন, নিচে যাবে, নিচে বলতে সমুদ্রের ধারে যাবে, টু সি, দেখতে, উড হি বি ফ্লোটিং ফ্রম দ্য ইস্ট, অর্থাৎ সে পূর্ব দিক থেকে ভেসে আসছে কিনা, অর্থাৎ তার সন্তানের বডিটা পূর্ব দিক থেকে ভেসে আসছে কিনা। অর্থাৎ সমুদ্রের হাওয়া যেদিকে এখন বইছে, জোয়ার যেদিকে বইছে, বডিটা তো সেদিকে যাবে, তাই এখন অপোজিট সাইডে যাচ্ছে, ওয়েস্টের দিকে যাচ্ছে। বোঝা গেল? তাহলে তার মা তাই শুয়ে আছে, এখন পাওয়া যাবে না। অনেক খোঁজাখুঁজি করেছে সবাই মিলে, কিন্তু পাওয়া যাবে না। তাই বলছে যখন জোয়ারটা টার্ন করবে, অর্থাৎ বিপরীত দিকে জোয়ারটা আসবে,
তখন তো বডিটা চলে আসতে পারে। তখন তার মা যখন ওখানে দেখতে যাবে, খুঁজতে যাবে, তখন আমরা এটা নামিয়ে দেখব। বোঝা গেল? নেক্সট, they put the ladder against the gable of the chimney. সে কি করলো? ল্যাডারটাকে, মানে তারা ওই যে মইটা নিয়ে আসার কথা বলেছিল, সেই মইটাকে দাঁড় করিয়ে দিল কোথায়? এগেনস্ট দ্য গ্যাবল অফ দ্য চিমনি, অর্থাৎ চিমনির 3 মুখ একটা জায়গা, হ্যাঁ 3 কোণ একটা জায়গা, সেই জায়গাতে ল্যাডারটাকে লাগিয়ে দিল। মনোসংযোগ নষ্ট হলে বলে দেবো, বন্ধ করে দেবো। ল্যাডারটাকে খাড়া করে দিল, খাড়া করে দিয়ে বলছে, ক্যাথলিন, বলছে না তো, ওটা ব্যাকেটের মধ্যে আছে, ক্যাথলিন গোজ আপ এ ফিউ স্টেপ, এবং সেখানে ক্যাথলিন উঠলো কয়েক ধাপ মই, অ্যান্ড হাইডস দ্য বান্ডল ইন দ্য টার্প লফট, এবং সেই বান্ডেলটাকে, পুটলিটাকে লুকিয়ে রাখলো কোথায়? টার্প লফটে, অর্থাৎ সেই চিলেকোঠায় বা ছাউনিতে। কি বলছে? মরিয়া নাকি মৌরা, ম্যারিয়া বলা যায়। হ্যাঁ, ম্যারিয়া বলছে, এবার ম্যারিয়া কিন্তু মারিয়া, ম্যারিয়া, ম্যারিয়া উচ্চারণটা ম্যারিয়া, ম্যারিয়া বলছে, লুকিং আপ অ্যাট দ্য ক্যাথলিন, ক্যাথলিন দিকে তাকিয়ে বলছে, এখন আপ আছে, দেখো লুকিংয়ের পরে আপ আছে, মানে তখনও সে ময়ের উপরেই আছে। বুঝতে পেরেছে? ওদের যে ডাউটটা কিন্তু মিলে গেল। ওরা ময়ে উঠে, ক্যাথলিন তখনও ময়ের উপরেই আছে, ওটা লুকানো হয়ে গেছে। ঠিক তখনই তার মা ঘর থেকে বেরিয়ে এসছে। বুঝতে পেরেছ? হ্যাঁ, ঠিক টাইমে বেরিয়ে এসছে। যে বলছে, ব্যাকেটের মধ্যে আছে, তার দিকে তাকিয়ে বলছে, স্পিকিং কিউরাসলি, অর্থাৎ অত্যন্ত অনুযোগের সুরে বলছে, অভিযোগের সুরে বলছে। কি বলছে? ইজ নট ইট টার্প ইনাফ ইউ হ্যাভ ফর দিস ডে অ্যান্ড ইভিনিং? আজকের দিনের জন্য বা আজকের সন্ধ্যার জন্য কি যথেষ্ট জ্বালানি নাই? যথেষ্ট জ্বালানি সঞ্চিত নাই? মানে ময়ের উপরে উঠতে দেখে ভাবছে যে ও হয়তো ময়ে উঠে জ্বালানি নামাচ্ছে, তাই ওকে জিজ্ঞেস করছে, আজকের দিনের জন্য বা আজকে সন্ধ্যার জন্য কি জ্বালানি নিচে সঞ্চিত নাই? তুমি উপরে উঠেছো। বুঝে গেল? ক্যাথলিন বলছে, ক্যাথলিনকে তো একটু এবার কী করতে হবে, মিথ্যা কথা বলতে হবে। ক্যাথলিন বলছে, দেয়ারস এ কেক বেকিং অ্যাট দ্য ফায়ার ফর এ শর্ট স্পেস, অর্থাৎ দেয়ারস এ কেক, অর্থাৎ কেক আছে রাখা, শুকোতে দেওয়া আছে। বেকিং মানে কি? কেক 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 খাসনি? বার্থডে কেক খাসনি? এই ধরনের যে কেকগুলো পাওয়া যায়, এটা তো বার্থডের কেকটা আলাদা হয়, আর অন্যান্য বাড়িতে যেগুলো বানানো হয় কেক একটু শক্ত শক্ত হয়, বাপুজি কেক, বুঝতে পেরেছো? বাপুজি কেক, ওই ধরনের কেক বানায় এরা, তার মানে বোঝা যাচ্ছে ওরা কেক বানায়। তাই মাকে বোঝাচ্ছে এবার, এটা মেকআপ তো করতে হবে যে কেন সে ময়ের পরে উঠেছে, তাই মেকআপ করার জন্য বলছে, দেয়ারস এ কেক বেকিং অ্যাট দ্য ফায়ার ফর এ শর্ট স্পেস। ওইখানে মানে উনুনের পাশের কথা বলছে, যে ওখানে ওই কেকটাকে রাখা আছে শুকোতে দেওয়ার জন্য। বুঝতে পেরেছো? বেকিং করার জন্য, শুকোতে দেওয়ার জন্য, বা ভাজা ঠিক নয়, এটা আগুনের হিটে সেক করা হয়, তাই না? আগুনের হিটে এটাকে ফোলানো হয়, একেবারে আগুনের উপর দেওয়া হয় না, ভাজা হয় না, বা রুটির মতন করা হয় না, সাইডে দেওয়া যায়, হিট দেওয়া হয়। হ্যাঁ, সেটা রাখা আছে। থ্রোয়িং ডাউন দ্য টার, ওপর থেকে 2-1টা জ্বালানিকে ফেলে বলছে ওটা লাগবে। কেন লাগবে? না তো ওই কেকটাকে বেকিং করার জন্য। নেক্সট, অ্যান্ড বার্টলি উইল ওয়ান্ট ইট, বার্টলির এটা প্রয়োজন হবে। হোয়েন দ্য টাইড টার্নস, যখন জোয়ারটা মোড় নেবে। ইফ হি গোজ টু কন্নেমারা, যদি সে কন্নেমারা যায় তখন তার এটা প্রয়োজন হবে। কোনটা? কেকটা। কন্নেমারায় যখন যাবে বাটলি, হ্যাঁ, তাহলে তো কিছু খাবার নিয়ে যাবে, তাই না? তাহলে কখন বাটলির প্রয়োজন হবে, তার জন্য কেকটাকে বেকিং করা হচ্ছে, তাই খড়িটা আমি নামালাম, মাকে বোঝাচ্ছে। বোঝা গেল? এর জায়গার নাম কন্নেমারা। নোরা পিকস আপ দ্য টার্প অ্যান্ড পুটস ইটস রাউন্ড দ্য পট ওভেন, এবং সেটা নোরা কী করলো, নিচে নোরা ছিল, নোরা তখন কী করলো, সেই খড়িটাকে মানে জ্বালানিটাকে নিয়ে রাখলো কোথায়? না তো পট ওভেনের পাশে, অর্থাৎ পট ওভেন বলতে যে পাত্রে কেকটাকে বেক করা হবে, বুঝতে পেরেছো, বেকিং করা হবে, সেই পাত্রের পাশে নিয়ে গিয়ে রাখলো। মানে মাকে বোঝালো যে এই খড়িগুলো এখনই উনুনে দেবো বেকিং করার জন্য। তখন
মৌরিয়া বলছে ম্যারিয়া, ওদের উচ্চারণটা আলাদা। ম্যারিয়া বলছে সিটিং ডাউন অন এ স্টুল অ্যাট দ্য ফায়ার, আগুনের পাশে বসে বলছে হি ওন্ট গো দিস ডে উইথ দ্য উইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড দ্য ওয়েস্ট। আজকে পশ্চিম দিক থেকে এবং দক্ষিণ দিক থেকে প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছে, হাওয়া উঠেছে, সে যাবে না। সে বলতে বার্টলি, সে যাবে না। হি ওন্ট গো দিস ডে, সে আজকের দিনে যাবে না। ফর দ্য ইয়ং প্রিস্ট উইল স্টপ হিম শিওরলি, যুবক যাজক নিশ্চয়ই তাকে আটকাবে, এত হাওয়ার মধ্যে জোয়ারের মধ্যে তাকে যেতে দেবে না। তখন নোরা বলছে হি উইল নট স্টপ হিম মাদার, মা সে তো তাকে থামাবে না, মানে যাজক তো তাকে থামাবে না, বলে গেছে। অ্যান্ড আই হার্ড ইমন সাইমন অ্যান্ড স্টিফেন ফিটি অ্যান্ড কলাম সোয়ান সেইং হি উড গো, আমি বলতে শুনেছি যাজক তো থামাবেই না, তাছাড়া আমি বলতে শুনেছি সাইমন, স্টিফেন এবং সোয়ান এরা বলা বলি করছিল যে বার্টলি আজকে যাবে, সমুদ্রে যাবে, এটা বলা বলি করছিল না, মানুষের নাম, ওটা বলা বলি করছিল। আর আমি শুনেছি যে যাবে, তাই তুমি নিশ্চিতভাবে বলো না যে ও যাবে না, যাবে, যাজকও আটকাবে না। আর ওই আমি বলতে শুনেছি ওর বন্ধু বান্ধবের নাম হয়তো হতে পারে যে বার্টলি আজকে যাবে। তখন ওর মা বলছে হোয়ার ইজ হি ইটসেলফ, সে এখন কোথায়, কে কোথায়, বার্টলি এখন কোথায়। নোরা বলছে হি ওয়েন্ট ডাউন টু সি উড দেয়ার বি অ্যানাদার বোট সেলিং ইন দ্য উইক, সে দেখতে গেছে নিচে, নিচে বলতে সমুদ্রের ধারে, সে দেখতে গেছে নিচে। উড দেয়ার বি অ্যানাদার বোট সেলিং ইন দ্য উইক, অর্থাৎ এই সপ্তাহের মধ্যে অন্য কোনো নৌকা সেই নৌকা সমুদ্র পাড়ি দেবে কি না, মানে যাবে কি না, সেটা দেখতে গেছে। অ্যান্ড আই এম থিঙ্কিং ইট ওন্ট বি লং টিল হি ইজ হেয়ার নাও, এবং আমি নিশ্চিত তো না, আমার মনে হচ্ছে যে সে কিছুক্ষণের মধ্যেই বাড়িতে উপস্থিত হবে। ফর দ্য টাইডস টার্নিং অ্যাট দ্য গ্রিন হেড, কারণ সবুজ অন্তরীপে জোয়ার কিন্তু মোড় নিয়েছে, বোঝা গেল, জোয়ারটা উল্টো দিকে মোড় নিয়েছে, তার মানে উল্টো দিকে যখনই মোড় নেবে সমুদ্র যাত্রা করবে। তাহলে সেই নোরা বলছে, কে বলছে কথাটা, নোরা বলছে জোয়ারটা তো টার্ন নিয়ে নিয়েছে, তাহলে আমার মনে হয় ও এলো বলে, এখনই তো এলো বলে, আর এসেই ও তখন বেরিয়ে পড়বে। অ্যান্ড দ্য হুকার ট্যাকিং ফ্রম দ্য ইস্ট, এবং হুকার বলতে মাস্তুল, বড় মাস্তুলওয়ালা জাহাজ, হুকার বলতে বড় মাস্তুলওয়ালা জাহাজ, সেই মাস্তুলওয়ালা জাহাজটা কী করবে, দ্য হুকার ট্যাকিং ফ্রম দ্য ইস্ট, এবং পূর্ব দিক থেকে সেই মাস্তুলওয়ালা জাহাজ রওনা দেবে, বোঝা গেল। নেক্সট ক্যাথলিন বলছে আই হিয়ার সাম ওয়ান পাসিং দ্য বিগ স্টোনস, আমি শুনতে পাচ্ছি কেউ একটা ওই বড় পাথর পার হচ্ছে, মানে ওর ভাইয়ের আসার আওয়াজ পাচ্ছে, মানে বাড়ি আসতে গেলে বড় পাথর পার হতে হয়, সেই আওয়াজটা পাচ্ছি, তাই বলছে। নোরা লুকিং আউট, এই কথা শুনে নোরা বাইরের দিকে তাকালো। হি ইজ কামিং নাও, ওই আসছে ও, অ্যান্ড হি ইজ ইন এ হারি, এবং সে খুব তাড়ার মধ্যে আছে, দেখে বোঝাচ্ছে খুব তাড়ার মধ্যে আছে, মানে এসেই ও দৌড় লাগাবে যাওয়ার জন্য। হ্যাঁ, বডি কিন্তু এখন আসেনি, বুঝতে পারছো, যে ভাই নিরুদ্দেশ হয়েছে তার বডি কিন্তু আসেনি, আর এদিকে তার বার্টলি সমুদ্র যাত্রার জন্য কিন্তু রেডি হচ্ছে, প্রস্তুত হচ্ছে, যাবেই। তাহলে কি চিত্র তুলে ধরেছে লেখক, দেখেছো, একদিকে দুই ভাই, তাই তো, একদিকে একটা ভাই ওই সমুদ্রেই মারা গেছে নিশ্চিত, তার বডি এখনো পায়নি তারা, জোয়ার তাকে নিয়ে চলে গেছে, আবার জোয়ার যখন ফিরবে হয়তো বডিটা পেতে পারে, এই আশায় বসে আছে তার মা। হ্যাঁ, সেই মুহূর্তে বার্টলিকে আবার সিদ্ধান্ত নিতে হচ্ছে যে সে ঘোড়া বিক্রি করতে যাবে, বুঝতে পেরেছো, মেলাতে যাবে,
তাহলে যে চিত্র তুলে ধরা আছে কতটা করুণ চিত্র তুলে ধরা আছে একবার ভেবে দেখো, যে তার বডি এখনও আসেনি, মা দুশ্চিন্তাগ্রস্ত, বাড়িতে দুটো বোন আছে, সে ছাড়া তার পুরুষ বলতে আর কেউ নেই বাড়িতে, কারণ তার আগেই আর তার অন্যান্য ভাই এবং বাবা মারা গেছে। হ্যাঁ, তবুও তাকে যেতে হচ্ছে। সে কি ইচ্ছা করে যাচ্ছে, মজা করে যাচ্ছে? তার কি ভয় লাগছে না? যেতে হবে। তার মানে লেখক এখানে ইন্ডিকেট করছে তাদের অর্থনৈতিক অবস্থা, এবং সেই পরিস্থিতিতে সেই পরিবারটাকে চালাতে গেলে একটাই রাস্তা, সমুদ্র যাত্রা। অর্থাৎ সমুদ্রেই যেতে হবে, সমুদ্রের মাধ্যমেই যেতে হবে। হয় মাছ ধরতে যেতে হবে, না যেখানে মেলা খেলা হচ্ছে সেখানে বিক্রি করতে যেতে হবে, তাও সেই দ্বীপে যেতে হবে। অর্থাৎ সমুদ্রের মধ্য দিয়ে যেতে হবে। জীবনের বাজি রেখেই তাদের জীবন নির্বাহ, এটাই এখানটায় তুলে ধরেছে। বার্টলি বলছে, কামস ইন অ্যান্ড লুকস রাউন্ড দ্য রুম। চলে এলো, এসে সঙ্গে সঙ্গে সে বাড়ির মধ্যে ঢুকে পড়ে ঘরের চারিদিকে তাকাচ্ছে। স্পিকিং স্যাডলি, এবং দুঃখের সঙ্গেই এবং কুইটলি, আলতোভাবে শান্তভাবে কিন্তু দুঃখে ভরা মুখ নিয়ে সে বলছে, হোয়ার ইজ দ্য বিট অফ নিউ রোপ? অর্থাৎ সেই নতুন দড়ির টুকরোটা কোথায়? ক্যাথলিন, নতুন দড়ির টুকরোটা কোথায়? ওয়াজ বট ইন কন্নেমোরা, যেটা কন্নেমোরায় কেনা হয়েছিল, সেই দড়িটা এখন কোথায়? ক্যাথলিন বলছে, কামিং ডাউন, নেমে এসে। ক্যাথলিন কোথায় ছিল? ময়ের উপরে ছিল, তখন নেমে এসে বলছে, কামিং ডাউন, গিভ ইট টু হিম নোরা, ওটা ওকে দাও তো। ইটস অন এ নেল বাই দ্য হোয়াইট বোর্ডস। ওই দেখো সাদা বোর্ডের পাশে একটা পেরেক আছে, ওখানে ঝুলানো আছে, ওখান থেকে নামিয়ে দাও। আই হাং ইট আপ দিস মর্নিং, আজকে সকালেই আমি ওটা টাঙিয়ে রেখেছি। ফর দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট ওয়াজ ইটিং ইট, অর্থাৎ কালো পা আলা শুয়োরেরা ওগুলো খাচ্ছিল, মানে দড়িটাকে চিবাচ্ছিল, তাই আমি টাঙিয়ে রেখেছি, ওখান থেকে দাও। নোরা, গিভিং হিম এ রোপ, ইজ দ্যাট ইট বার্লি? নোরা বলছে, তাকে দিয়ে বলছে, দড়িটা দিয়ে বলছে, এই দড়িটাই কি তুমি চাইছো বার্লি? অর্থাৎ এবার আমরা দেখতে পাচ্ছি তার সমুদ্র যাত্রার প্রস্তুতি, তাই তো? এই অবধি থাক। এবার তার মায়ের কি দশা ভেবে দেখো, কি করুণ দৃশ্য মায়ের। এক ছেলেকে পাওয়া যাচ্ছে না, আর এক ছেলে যাওয়ার জন্য উদ্যত।